দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। স্যান্দনে প্রকাশিত বিশেষ খবরটি হল খসড়া চূড়ান্ত, শীঘ্রই রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন। আগামী ফেব্রুয়ারি মাসে নতুন বিরোধী দলনেতা পেতে চলেছে রাজ্য। তিনি হবেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এমনটাই আপাতত খবর। প্রধান বিরোধী দল তীব্রামতা এই সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যতটা জানা গিয়েছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত খসড়া চুক্তিতে সম্মত হয়েছে উভয় শিবির। চলতি মাসের শেষের দিকে সেই খসড়া চুক্তিতে সই সাবুত হয়ে যাবে বলে খবর। উত্তর পূর্বাঞ্চলের কোথাও নয়, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে উভয় দলের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত বৈঠক হবে বলে জানা গিয়েছে। এরপর বর্তমান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ তীব্রামতার আরও একজন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পাবেন বলে জানা গিয়েছে। বৃষকেতু দেববর্মা অথবা পালডাসু মন্ত্রিসভায় তীব্রামতার দ্বিতীয় সদস্য হতে পারেন। তীব্রামতার পক্ষ থেকে মন্ত্রিসভায় 3 জন সদস্যকে চাওয়া হয়েছে, কিন্তু আপাতত দুজনেরই তাদের সম্মত করতে চাইছে বড়সড়ি বিজেপি। এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের শাসক গোষ্ঠী 3 দলীয় জোটে পরিণত হবে, বিজেপি, আইপিএফটি এবং তীব্রামথা। এদিকে মেলার মাঠ সূত্রে খবর, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বিরোধী দলনেতা করা নিয়ে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে সোনামুড়ার সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তীর নাম দ্বিতীয় ব্যক্তি হিসেবে আলোচনায় ছিল। তাকে উপনেতা করা হতে পারে বলে খবর। ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়ে যাবে বলে জানা গিয়েছে। এই ক্ষেত্রে শাসক দলের বর্তমান মন্ত্রীদের মধ্যে আরও কিছু দপ্তর বন্টন করা হলেও বিজেপির পক্ষ থেকে মন্ত্রিসভায় নতুন মুখ করে কাউকে নেওয়া হবে না বলে খবর। জানা গিয়েছে, তীব্রামতার পক্ষ থেকে একজন জনজাতি হিসাবে উপমুখ্যমন্ত্রী পদটি চাওয়া হয়েছে, কারণ মতা চাইছিল প্রতিটি দপ্তরের ফাইলে যাতে অন্তত নজর রাখা যায়। যদিও বিজেপি এতে একেবারেই রাজি হয়নি বলে খবর। দফতর বন্টন সম্পর্কিত খবর সম্পর্কে এখনও কিছু জানা না গেলেও দিল্লি এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তত্ত্বাবধান ও নেতৃত্বে হচ্ছে। বিষয়ের গতি প্রকৃতির আঁচ পাওয়া গিয়েছে বিধানসভার সদ্য সম্পন্ন অধিবেশনে। বিরোধী দল হিসাবে তীব্রামতার ভূমিকা রাজনৈতিক বিশেষ বিশ্লেষকদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি বিল বিধানসভায় উত্থাপনের পর বিরোধীদের সম্মিলিত দাবি ছিল এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য। দাবি মানা না হলে বিরোধী কংগ্রেস ও সিপিআইএমের সদস্যরা বিধানসভা থেকে ওয়াকআউট করলেও চুপচাপ বসে থাকে প্রধান বিরোধী দল তীব্রামথা। শুধু তাই নয়, সরকারের বিরোধিতার পরিবর্তে বহু ক্ষেত্রেই পরিপূরক ভূমিকা গ্রহণ করতে দেখা গিয়েছে তীব্রামথাকে। কারণ এই অধিবেশনের মধ্য দিয়েই ত্রয়োদশ বিধানসভার বিরোধী দল হিসেবে মথা নিজেদের শেষ কার্যকাল সম্পন্ন করতে চলেছে, যা আগামী ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত রূপ পাবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পাশাপাশি বিচারপতি অমৃত সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন এই সাংসদ, কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পর্যবেক্ষণে জানিয়েছেন, অভিষেকের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেছেন, নতুন করে আমার মক্কেলকে আবেদন করার কথা জানিয়েছে শীর্ষ আদালত। আমরা সেই অনুযায়ী নতুন করে আবেদন করার পদক্ষেপ করছি। সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে, 2023 সালের 28 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেকের মামলাগুলি কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে। সেই কারণেই অভিষেক এখন যে আর্জি জানিয়েছেন তার গ্রহণযোগ্য নয়। তাছাড়া বর্তমানের এই আবেদন ভুল ধারণাবশত এবং ভুল জায়গায় দাখিলের পাশাপাশি এর কোনো যুক্তি নেই। এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী জানিয়েছেন, 18 জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যে নির্দেশ দিয়েছেন তাতে অভিষেকের আবেদন ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেছেন, অভিষেকের অভিযোগ
খতিয়ে দেখার সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ 2023 সালের ওই স্পেশাল লিভ পিটিশন এসএলপি এর শুনানির ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ 2023 সালের 28 এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছিল তা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হয়েছে। রেজিস্ট্রার নতুন করে পদক্ষেপ করার কথা জানিয়েছেন। স্বাধীনভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর কথাও বলেছেন। এরপরেই আইনজীবী বলেছেন, সুপ্রিম কোর্টের সামনে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর পদক্ষেপ করছি। ত্রিপুরার ভবিষ্যৎ উজ্জ্বল, পূর্ণরাজ্য দিবসে মুখ্যমন্ত্রী। উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে শান্তি শৃঙ্খলা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা। রাজ্যে এখন শান্তি ও সম্প্রীতির বাতাবরণ রয়েছে। শান্তির এই বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে পারলেই রাজ্যের সার্বিক বিকাশ ত্বরান্বিত হবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যকে বহুজাতিক বাণিজ্য ও লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। আগরতলা আখাউড়া রেল সংযোগ ও মৈত্রী সেতু চালু হয়ে গেলে ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে। এতে বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আগামী দিনে ত্রিপুরার জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রী বলেছেন, 2018 সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের পরিকাঠামো, যোগাযোগ, জনজাতি কল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, ক্রীড়া, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থার আধুনিকীকরণ ও সহজতর করার সদিচ্ছার দরুন আজ রাজ্যের সাধারণ জনগণ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর শাসনভার গ্রহণ করার পর যে দুর্বার গতিতে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে তা নিয়ে আগামী দিনে গবেষণার অবকাশ থাকবে। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে অতিথিগণ রাজ্যের উন্নয়নের তথ্য সম্বলিত একটি ফোল্ডারের আবরণ উন্মোচন করেছেন। তাছাড়া প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র। অনুষ্ঠানে 5টি নাগরিক পুরস্কার ও 10টি পূর্ণরাজ্য দিবস পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজন্য আমল থেকে গণতান্ত্রিক ত্রিপুরার উত্তরণের চিত্র তুলে ধরে বলেছেন, রাজন্য আমলে ত্রিপুরার মহারাজারা এই রাজ্য ও জনগণের কল্যাণে যেসব কাজ করে গিয়েছেন তা বিগত সরকারের আমলে উপেক্ষা করা হয়েছিল। বর্তমান সরকারের সময়ে এই রাজ্যের মহারাজাদের সঠিক মূল্যায়ন করে প্রয়োজনীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি মানুষের সার্বিক উন্নয়নের চিন্তা করেন। তারই ফলশ্রুতিতে বিগত 10 বছর ধরে দেশবাসী পেয়েছে একের পর এক জনমুখী প্রকল্প। মুখ্যমন্ত্রী বলেছেন, আয়তনে ছোট রাজ্য হলেও সারা দেশের বিচারে ত্রিপুরার উন্নয়নের গতি অভাবনীয়। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও গতিশীল প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে ইতিমধ্যেই চালু হয়েছে ই ক্যাবিনেট ও ই অফিস ব্যবস্থা। রাজ্যের যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের প্রয়োজনে সরকারি চাকরি প্রদানের পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে এখনও 6টি জাতীয় সড়ক রয়েছে। আরও 4টি সড়ককে নীতিগতভাবে জাতীয় সড়ক ঘোষণা করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 2275 কোটি টাকায় রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। জলজীবন মিশনে 5,51,000 বাড়িতে পানীয় জলের সংযোগ, 1,20,624 হেক্টর জমি জলসেচের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর ও গ্রামীণ এলাকায় 62,327টি এবং 74,000 আবাস নির্মাণ করা হয়েছে। 3,77,936 জনকে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে। তাছাড়াও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 13 লক্ষের বেশি মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। 812টি বিদ্যালয়ে স্মার্ট কার্ড চালু করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে এখনো পর্যন্ত 2,46,339 জন কৃষকের অ্যাকাউন্টে 15টি কিস্তিতে 640 কোটি টাকার বেশি জমা পড়েছে। প্রধানমন্ত্রী সফল বীমা যোজনার আওতায় এসেছেন 12 লক্ষের বেশি কৃষক। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের জনজাতিদের আর্থিক বিকাশে 12টি অ্যাসপিরেশনাল ব্লক সহ 23টি জনজাতি অধ্যুষিত এলাকায় ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহায়তায় 1400 কোটি টাকার প্রকল্প তৈরি করা হয়েছে।
এছাড়া তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, মৎস্য চাষ উন্নয়ন, তপশিলি জাতীয় ওবিসি উন্নয়ন, পর্যটন ইত্যাদি বিষয়ের উপর নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।